নমস্কার, ওয়েলকাম টু দ্য ফিনিক্স নিউজ। মথুরাপুরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের যে বডি ল্যাঙ্গুয়েজ আজকে দেখা গেল, তার থেকে কিন্তু খুব স্পষ্ট যে বিজেপি এবার কতটা কনফিডেন্ট এবং কতটা কনস্ট্রাকটিভ ওয়েতে তারা সমস্ত কাজগুলো পরপর পরপর করে যাচ্ছে। কেন বলছি? তার কারণ সেখানে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে যে প্রতিশ্রুতিগুলো দিলেন, সেগুলো কিন্তু কোনো বিরোধী দলের দেওয়া একটা ফেক বা একটা ভুয়ো প্রতিশ্রুতির মতো যে কোনো ক্রমে ভোটটা জিততে হবে এমনটা শোনালো না। মোটামুটি সরকার গঠন করলে একটা সরকারের যা নীতি নির্ধারণ হয়, ঠিক সে ধরনের বিষয়টা কিন্তু মনে হলো। এবং সবচেয়ে বড় বিষয় যেটা আপনারা বারবার হয়তো লক্ষ্য করেছেন, যে এবারে বিধানসভা ভোটটা কিন্তু বিজেপির জন্য ডু অর ডাই সিচুয়েশনে তৈরি হচ্ছে। তার কারণ যদি এবার বিধানসভা ভোটে বিজেপি নিজের জায়গা করতে না পারে, তাহলে বাংলা থেকে বিজেপি মুছে যাবে। এবং যদি পারে, তাহলে সেক্ষেত্রে মসনদে আসার জন্য, সরকারে আসার জন্যই বিজেপি এবারে ঝাঁপাচ্ছে। এবং সেই কারণে কিন্তু বারবার আপনারা দেখতে পাচ্ছেন যে এই রাজ্যে একাধিকবার স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন, একাধিকবার প্রধানমন্ত্রী আসছেন। এবং এই যে সোমবার, এই সোমবারই কিন্তু একসঙ্গে এক গুচ্ছ, এক রাশ, মানে হেভিওয়েট মন্ত্রীরা, নেতারা, তারা কিন্তু পশ্চিমবঙ্গে এসে উপস্থিত হয়েছেন। যেখানে মথুরাপুরে, রায়দিঘিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেখানে এই পরিবর্তন সংকল্প যাত্রার কাণ্ডারি হিসেবে এখানে সম্বোধিত করলেন, বক্তৃতা দিলেন, নিজেদের বক্তব্য পেশ করলেন, নিজেদের কি কি এজেন্ডা আছে সেগুলো রাখলেন। ঠিক সেইভাবে ইসলামপুরে কিন্তু নীতিন নবীন, আমতায় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, সন্দেশখালীতে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং হাসনে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস একই সঙ্গে পরপর সভা করছেন। তাহলে বুঝতে পারছেন যে পশ্চিমবঙ্গ এবার কতখানি বড়সড় টার্গেট। তার কারণ রায়দিঘিতে সোমবার জনসভা থেকে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য শাহ যা যা প্রতিশ্রুতি দিলেন, সেগুলোকে প্রতিশ্রুতি না বলে নির্বাচনী ইস্তেহার বললেও খুব কম বলা হয় না। যদিও এখনো বিজেপির নির্বাচনী ইস্তেহার প্রকাশ করা হয়নি, কিন্তু তারপরেও ব্যাপারটা সেরকমই মনে হলো। বা অনেকটা এমনও মনে হতে পারে যে সরকার গঠনের পর কোন কোন বিষয়গুলোতে সবচেয়ে বেশি জোর দেওয়া হবে, প্রথম নজর দেওয়া হবে, সেই বিষয়টাও খুব পরিষ্কারভাবে তুলে দিলেন শাহ। তো আজকে কি কি বললেন সেটাই আসছি, কিন্তু তার আগে বলার দরকার যে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত এই 14-15 বছর ধরে তথাকথিত উন্নয়নের নামে যে ঠিক কি করেছেন, কি উন্নয়ন করেছেন কোট আনকোট, তার আসল খতিয়ানটা আজকে স্বরাষ্ট্রমন্ত্রী তুলে দিলেন মথুরাপুরের সভা থেকে। এবং প্রশ্ন ছুড়লেন সাধারণ মানুষের কাছে যে এই 15 বছর ধরে যে উন্নয়নটা দেখছেন, সেটা আসল উন্নয়ন, নাকি যে উন্নয়নের কথা আপনারা ভাবছেন দূর কল্পনায় বা কষ্ট কল্পনায়, সেটাকে উন্নয়ন বলে? নিজেরাই ভেবে দেখুন। এবং তাতে তিনি যেটা বলছেন যে দেশের সরকারি কর্মীরা তারা অলরেডি 7th পে কমিশন পেয়ে গেছে, 8th পে কমিশনের দে আর এক্সপেক্টিং দ্য 8th পে কমিশন। সেখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের যারা সরকারি কর্মচারীরা রয়েছেন, তারা 6th পে কমিশনের হিসেবে এখনো পর্যন্ত বেতন পাচ্ছেন। কি অদ্ভুত ব্যাপার! গোটা দেশের একটা রাজ্য, সমস্ত রাজ্যের যারা কর্মীরা রয়েছেন, সরকারি চাকুরিজীবীরা রয়েছেন, তারা 8th পে কমিশনের জন্য অপেক্ষা করছেন, আর আমরা এখনো 7th পে কমিশনই পেয়ে উঠতে পারলাম না। তো সেখানে দাঁড়িয়ে শাহ আজকের সভা থেকে পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে 7th পে কমিশন হয়ে যাবে এই বিজেপি সরকারে যদি আসে তার 45 দিনের মধ্যে। খুব বড় একটা কথা বলে দিলেন যে বিজেপি যখনই আসবে, সরকার গঠন করবে, তার 45 দিনের মধ্যেই, অর্থাৎ 1 মাসের একটু বেশি সময়ের মধ্যেই কিন্তু 7th পে কমিশনের হিসেবে তারা চাকরির মানে বকেয়া বেতন পাবেন, বেতনটা পেতে শুরু করবেন। এটা কিন্তু খুব একটা ছোটখাটো বিষয় নয়, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন। অন্যদিকে মুখ্যমন্ত্রী যেখানে যুবসাথীর 1500 টাকা দিয়ে মনে করছেন তিনি বিরাট কিছু অ্যাচিভ করে নিলেন, তার যারা সঙ্গী সাথীরা রয়েছেন, তারা পারিষদ বর্গ, শশী পাজা থেকে শুরু করে চন্দ্রিমা ভট্টাচার্য থেকে শুরু করে, তারা বলছেন যে এই যুবসাথী মানুষকে বা যুবকদেরকে আজকে উন্নয়নের পথে নতুন দিশা দেখাবে, তাদেরকে পরবর্তীকালে নতুন করে কিছু ভাবার জন্য পথ দেখাবে। আরে ভাববেটা কি? যেখানে মুখ্যমন্ত্রী চপ, ঘুগনি, মুড়ি, চা এইসবের মধ্যে পড়ে রয়েছেন, সেখানে যুবকরা ভাববেটা কি? ভাবার জন্য তো একটা বড় স্বপ্ন থাকা উচিত, এবং সেই স্বপ্নের জন্য যুবকরা বা সাধারণ মানুষ তাকিয়ে থাকবে রাজ্যের প্রশাসনের দিকে, যে প্রশাসন যে উন্নয়নের জন্য যে সমস্ত শিল্প আনবে, কর্মসংস্থান করবে, সেই কর্মসংস্থানে নিজেদের যোগ্যতার ভিত্তিতে আমরা চাকরি পাবো। বুদ্ধদেব ভট্টাচার্য একটা অত্যন্ত নামজাদা সংবাদ মাধ্যমের
একজন তার সঙ্গে মুখোমুখি বৈঠকে মুখোমুখি একটা আলাপচারিতায় পরিষ্কার কথা বলেছিলেন যে কৃষি আমাদের ভিত্তি এবং শিল্প আমাদের ভবিষ্যৎ, এবং তারপরেই বলেছিলেন যে এই যে ছেলেমেয়েরা আমাদের রাজ্যে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজে ইঞ্জিনিয়ারিং পাশ করছে, পড়াশোনা করছে, তারা কি চাকরি খুঁজতে ভিন রাজ্যে যাবে? তাদের জন্য তো রাজ্যেই কর্মসংস্থান তৈরি করতে হবে। অত্যন্ত খাঁটি কথা বলেছিলেন, কিন্তু সেদিনে তার খাঁটি কথাটা মনে হয় সাধারণ মানুষ অতটা বুঝতে পারেনি। অবশ্য তার দোষ ছিল না, যে দলটাতে তিনি ছিলেন সেই দলটা এমন ভাবে মানুষের মনে ভীতি এবং অশ্রদ্ধা উৎপন্ন করেছিল যে বাধ্য হয়েছিল মানুষ সেই দলটাকে একেবারে ছেঁটে ফেলতে নিজেদের সমাজ থেকে, নিজেদের মনন থেকে। সেজন্যই দলটা এখন শূন্য থেকে প্রায় মহাশূন্যে চলে যাচ্ছে। কিন্তু প্রশ্নটা এটা নয়, প্রশ্নটা হচ্ছে একজন মুখ্যমন্ত্রী, দলমত নির্বিশেষে তিনি সে সময় রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন এবং অত্যন্ত শ্রদ্ধেয় একজন মুখ্যমন্ত্রী। তার মুখ থেকে যে কথাগুলো বেরিয়েছিল সেটা অতি সত্য কথা, যেটা আজ হাড়ে হাড়ে মানুষ টের পাচ্ছে যে সেদিনকে তিনি যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নটা কিভাবে ধ্বংস হয়ে গেছে। তিনি বলেছিলেন যে এই রাজ্যের ছেলেমেয়েরা কি বাইরে চলে যাবে চাকরির জন্য, সেজন্য এ রাজ্যেই তো কর্মসংস্থান তৈরি করতে হবে। অথচ আজকে সেটাই হলো যে আশঙ্কা তিনি সেদিন বসে করেছিলেন ক্যামেরার সামনে। সত্যি ছেলেমেয়েরা আজকে নিজের রাজ্য ছেড়ে বাইরে চলে যাচ্ছে, এবং প্রত্যেকটা জায়গায় দেখুন, প্রত্যেকটা ওয়ার্ড দেখুন, প্রত্যেকটা পাড়া দেখুন, দেখুন সেগুলো একটা বৃদ্ধাশ্রমের মতো জায়গা হয়ে গেছে। প্রত্যেকটা বাড়িতে কতগুলো জোয়ান ছেলে মেয়ে আছে ভেবে দেখুন। বেশিরভাগই যারা একটু পড়াশুনো করেছে তারা চাকরি বাকরি নিয়ে রাজ্যের বাইরে চলে যাচ্ছে, অথবা তারা রাজ্যের মধ্যেই খুব কষ্টে পড়ে রয়েছে, হয়তো তাদের কোনো উপায় নেই তাই তারা যেতে পারছে না, হয়তো কোনো কারণে তাদের কোনো বন্ধন আছে তাই তারা যেতে পারছে না। এবং বাকি বেশিরভাগই সমস্ত এমন কাজের মধ্যে লিপ্ত, কিছু অসামাজিক কাজ, কিছু এমন কাজ যেগুলোকে ঠিক ভদ্র সভ্য জায়গায় বলা চলে না, ভদ্রলোকের কাছে বলার মতো নয়, এমন কাজে কর্মে অনেক ছেলেমেয়েরা লিপ্ত হয়ে গেছে। কিছু করার নেই, তাদেরকেও দোষ দেওয়া যায় না, তার কারণ যে রাজ্যে কর্মসংস্থান নেই সে রাজ্যে তো এই দশা হবেই। তো সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী 1500 টাকা যে যুবসাথীর জন্য দিচ্ছেন, সেই 1500 টাকা দিয়ে যে পান গুটখার চেয়ে বেশি বেশি কিছু হবে না, এমন আভাস ইঙ্গিত তো তারই একজন দলের নেতা দিয়েই দিয়েছেন। তো সেখানে দাঁড়িয়ে 1500 টাকা যুবসাথীর জায়গায় যদি সত্যি সত্যি কর্মসংস্থান হয়, আজকে অমিত শাহ কিন্তু এই কথাই বলেছেন যে ক্ষমতায় এলে 26শে ডিসেম্বরের মধ্যে এ রাজ্যের সমস্ত সরকারি পদ যেগুলোতে কর্মসংস্থান হওয়ার প্রয়োজন অথচ হচ্ছে না, ইচ্ছে করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে কর্মসংস্থান করা বা নিয়োগ বন্ধ রেখে দিয়েছেন সেই জায়গাগুলোতে নিয়োগ হবে। এবং অবশ্যই কোট আনকোট যেটা পশ্চিমবঙ্গের একেবারে নীতি হয়ে গেছে, বা পশ্চিমবঙ্গের যেটা একেবারে রোজকার সাধারণ ব্যাপার, ডাল ভাত হয়ে গেছে, যে চাকরি পেতে গেলে ঘুষ দিতে হবে, সরকারি চাকরি পেতে গেলে তো ঘুষ দিতেই হবে, এবং সেটা ছোটখাটো ঘুষ না, রীতিমতো লক্ষ টাকার ঘুষ। কোনো কিছু এখন হাজার টাজারে হয় না, সবই লক্ষ কোটির হিসাব এ রাজ্যে। তো সেই ঘুষ দিতে হবে। সুতরাং এতদিন যেটা ছিল যে সরকারি চাকরি নিজের যোগ্যতায় ছেলে মেয়েরা পাবে, এখন হয়ে গেছে যে যোগ্যতা থাক বা না থাক ঘুষ দিলেই হবে। সেই ঘুষটাই দেওয়ার কথা মানুষ ভেবে থাকে, এবং সেই কারণেই মানুষের যে মনের মধ্যে একটা ঘর করে গেছে একটা বিষয় যে সরকারি চাকরি পেতে গেলে ঘুষ দিতে হবে, সেটার উপরই আঘাত এনেছেন আজকে অমিত শাহ, যে সরকারি চাকরি যোগ্যতার ভিত্তিতে হবে, ঘুষ দিয়ে নয়। এই কথাটা পরিষ্কারভাবে বলে রেখেছেন, এবং রাজ্য সরকারের চাকরি দুর্নীতির যে কালো অধ্যায় সেটার দিকেও কিন্তু পরোক্ষে পয়েন্ট করে দেখিয়ে দিয়েছেন। একই সঙ্গে তিনি বলছেন যে যাদের যাদের চাকরির বয়স উত্তীর্ণ হয়ে গেছে, সরকার গঠন হলে তাদের জন্য আরো 5 বছর, তাদের বয়সের সীমা 5 বছর এক্সটেন্ড করা যায় কিনা সেটার বিষয়েও একটা ভাবনা চিন্তা রয়েছে। এবং একই সঙ্গে বেশ কিছু নতুন পদ ক্রিয়েট করা হবে সাধারণ ছেলে মেয়েদের জন্য, যাতে বেকারত্বটা এ রাজ্যে যেটা প্রকটভাবে হাঁ করে রয়েছে সেই বেকারত্বটা ঘোচানো যায়, অন্তত চেষ্টাটুকু যাতে করা যায় সে বিষয়টাই কিন্তু এই বিজেপি যদি নতুন সরকার গঠন করতে পারে তারা ভাববেন। এটা কিন্তু আজকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি দাঁড়িয়ে রায়দিঘির সভা থেকে বলে গেছেন। युवाओं के लिए भाजपा अच्छा समाचार लाई है। दिसंबर 2026 तक सभी रिक्त खाली पड़े सरकारी पदों को युवाओं को घूस लिए बगैर नौकरी देकर भरने का काम भारतीय जनता पार्टी करेगी। उन्होंने ढेर सारे स्थायी पद
रद्द कर दिए हैं। भाजपा सरकार बना दीजिए, 2 ही माह में हम सारे खाली पद और बंद करे, रद्द करे पदों की भी भर्ती करने का काम करेंगे। और कई सालों से भर्ती नहीं हुई है, युवाओं की उम्र चली गई एग्जाम देने की, जिसमें हमारे बंगाल के युवाओं का कोई दोष नहीं था। मैं आज बताने आया हूं, भाजपा सरकार बनने के बाद युवाओं को नौकरी की आयु में 5 साल की मुक्ति भी दी जाएगी। এবারে আসি তৃণমূল আমলের যে অনুপ্রবেশের প্রশ্ন, সেটাও তিনি তুলেছেন। তিনি বলছেন যে তৃণমূল আমলে যে দিনের পর দিন অনুপ্রবেশ ঘটছে, নারী নির্যাতন ঘটছে, এই রাজ্যে যে সম্পূর্ণ আইন ব্যবস্থা, শৃঙ্খলা সবকিছু নাশ হয়ে গেছে, এর জন্য মানে সরাসরি তিনি ইঙ্গিত করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। মানে যে পরিবর্তনটা তিনি বলছেন, যে পরিবর্তনের স্বপ্ন তিনি দেখাচ্ছেন, সেটা হবে দুর্নীতিমুক্ত একটা সমাজ, যেখানে সীমান্ত সুরক্ষা থাকবে, যেখানে নারীরা বা মহিলারা তারা রাত্রিবেলায় রাস্তায় বেরোতে ভয় পাবে না। কোনো মা তার মেয়েকে রাত্রিবেলা 8টার মধ্যে ফোন করে বাবা বাড়ি চলে আয় বলে ভয়ে ভয়ে ফোন করবে, এমনটা হবে না। যেখানে আইনের শাসনটা আইনের মতোই চলবে, ইফটিজার যারা থাকবে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন জায়গাতে যেখানে যেখানে বিজেপি নিজেদের সরকার গঠন করেছে, উত্তরপ্রদেশে দেখতে পেয়েছি যে যোগী আদিত্যনাথ কিভাবে এই আইনের শাসনকে বলবৎ করছেন। দেখে সবাই রীতিমতো মানে চমকপ্রদ ব্যাপার, এবং কেউ ভাবতে পারেনি যে এইভাবে আইনের শাসনও বলবৎ করা যায় একটা রাজ্যে। সেটা করে দেখিয়েছেন যোগী আদিত্যনাথ, হিমন্ত বিশ্ব শর্মা করে দেখিয়েছেন। তাহলে আমাদের রাজ্যে নয় কেন? কেন আমাদের রাজ্যে আইনের শাসন বলবৎ করা যাবে না? কেন আমাদের রাজ্যটা একটা মাফিয়াদের আড্ডাখানা হয়ে উঠবে? কেন আমাদের রাজ্যটা একটা অনুপ্রবেশকারী জঙ্গিদের মরুদ্যান হয়ে উঠবে? সেটাই আমরা কেন সহ্য করব? কারণ এই রাজ্যটা তো দ্বিতীয় কাশ্মীর হয়ে উঠছে দিনে দিনে। এই বিষয়টা কিন্তু অবশ্যই স্বরাষ্ট্রমন্ত্রীর মাথায় ছিল, তার কারণ তিনি স্বরাষ্ট্রমন্ত্রী। তো না বিজেপির এই রাজ্যকে নিজের দখলে আনা দরকার, তার থেকেও বেশি ভারত সরকারের প্রয়োজন এই রাজ্যকে দখলে আনার। তার কারণ এই রাজ্যটা এবং রাজ্যের মাথায় যিনি বসে আছেন তিনি ভারত সরকারের জন্য রীতিমতো একটা মাথা ব্যথার কারণ হয়ে উঠছেন। তার কারণ এই যে বাংলাদেশি অনুপ্রবেশ, রাজ্যটা জঙ্গিদের একেবারে স্বর্গরাজ্য হয়ে ওঠা, এই বিষয়গুলো কিন্তু মোটেই দেশের সুরক্ষার জন্য ভালো নয়। कहती थी कि ये तो सत्ता प्राप्त करने की यात्रा है। ममता दीदी, परिवर्तन शब्द से हमारा मतलब मुख्यमंत्री बदलना नहीं है, वो तो बंगाल की जनता बदलेगी ही, मगर परिवर्तन के मतलब से घुसपैठ से मुक्त बंगाल बनाना, घुसपैठ से मुक्त। मुझे बताओ भाइयों बहनों, बंगाल से घुसपैठियां निकालने चाहिए या नहीं निकालने चाहिए? परिवर्तन यात्रा से मतलब है भ्रष्टाचार से मुक्त बंगाल बनाना। मुझे बताओ युवाओं, नौकरियों में भ्रष्टाचार ये भाईपो कर रहा है, बंद करना चाहिए या नहीं करना चाहिए? जोर से बोलो, करना चाहिए नहीं करना चाहिए? सिंडिकेट बंद होनी चाहिए या नहीं होनी चाहिए? भाइयों बहनों, हमारी सुरक्षाओं को, सीमाओं को सुरक्षित करना चाहिए या नहीं करना चाहिए? माताओं बहनों को, महिलाओं को सुरक्षित करना चाहिए या नहीं करना चाहिए? कानून का शासन आना चाहिए या नहीं आना चाहिए? तो ये परिवर्तन का मतलब है इस सारी चीजों को बदलकर ये भ्रष्ट तृणमूल कांग्रेस की सरकार हटाकर कमल फूल की भारतीय जनता पार्टी की सरकार बनाना। ধরে নিলাম যে বিজেপি একটা নিজস্ব একটা দল, তাদের সাধারণ মানুষের সম্পর্কে বা পশ্চিমবঙ্গের সম্পর্কে কোনো মাথা ব্যথা নেই, পশ্চিমবঙ্গের মানুষ সম্বন্ধে কোনো মাথা ব্যথা নেই, কিন্তু
একটা সরকারকে জবাবদিহি করতে হবে, কারণ এই রাজ্য থেকে যখন অনুপ্রবেশ ঘটে অন্যান্য রাজ্যে গিয়ে, অন্যান্য বড় বড় রাজ্য যেখানে ইতিমধ্যেই যথেষ্ট উন্নয়ন হয়েছে, সাধারণ মানুষের জীবনে যথেষ্ট স্টেবিলিটি রয়েছে, সেখানে দাঁড়িয়ে যখন একটা বড় কোনো দুর্ঘটনা ঘটবে, যখন একটা ব্লাস্ট হবে বা একটা কোনো নাশকতা হবে, তখন কিন্তু প্রশ্ন উঠবেই যে দেশের যে আইন শৃঙ্খলা বা দেশের যে সুরক্ষা তার কি হলো, এবং তার জন্য জবাবদিহি করতে হবে এই সরকারকেই। তখন কিন্তু কেউ বিজেপি বা তৃণমূল বা কংগ্রেস এসব দেখবে না, তখন দেশের ভারতের সরকারকে তখন জবাবদিহি করতে হবে জনতা জনার্দনের কাছে। এবং এই জবাবদিহির জন্যই, যাতে জবাবদিহিটা করতে না হয়, যাতে এ দেশটাকে সুরক্ষিত রাখা যায় এবং সুরক্ষায় সবচেয়ে বড় সমস্যা যিনি তৈরি করছেন তাকে যাতে সরানো যায়, এবং সুরক্ষাটা যাতে আইনি ভাবে সাধারণ মানুষের মত নিয়ে সুরক্ষার ব্যবস্থাটা পাকাপোক্ত করা যায়, সেজন্যই কিন্তু এবার বিজেপি আদা জল খেয়ে লেগেছে পশ্চিমবঙ্গকে নিজেদের করায়ত্ত করার জন্য। তার কারণ পশ্চিমবঙ্গে যে সরকারের শাসন ব্যবস্থা চলছে সেটা দেশের জন্য রীতিমতো থ্রেট হয়ে উঠছে। এবারে আসি সিএএ নিয়ে। তার কারণ ইতিমধ্যেই মতুয়ারা কিন্তু ভীষণভাবে অসন্তোষ প্রকাশ করেছে, তারা রীতিমতো মিছিল করছে যে তাদের নাম এই এসআইআর এর লিস্ট থেকে বাদ চলে গেছে। এবং এই বিষয়টাও কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর মাথায় ছিল এবং তিনি বারবার বলেছেন, এই সভা থেকেই, মথুরাপুরের সভা থেকেই তিনি বলছেন যে সিএ নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী যে কাণ্ডটি করেছিলেন সেটা যদি না করতেন তাহলে এতদিনে এই সমস্যা থাকতোই না। কারণ আমরা তো দেখেছি মুখ্যমন্ত্রী কিভাবে ক্যা ক্যা ছি ছি বলে মানে মানে গান ধরেছিলেন, তান ধরেছিলেন, সুর জুড়েছিলেন। তো সেই ক্যা ক্যা ছি ছি যদি না করতেন তাহলে আজকে এই সমস্যা হতো না। সিএএ নিয়ে এই বিরোধিতা যদি না করতেন তাহলে এতদিনে হিন্দু শরণার্থীরা নাগরিকত্ব পেয়ে যেত। এই কথা আজকে বলছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, এবং তিনি এটাও বলছেন যে হিন্দুরা কিন্তু চিন্তা করবেন না। তিনি এই আশ্বাস দিয়েছেন যে আপনাদের নাগরিকত্ব নিয়ে কোনো অসুবিধা হবে না, তার কারণ আপনাদের মাথার উপর বিজেপি সরকার রয়েছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, এই যে ক্যা ক্যা ছিছি এত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তাদেরকে কিছু রুখতে পারলেন? যা হবার তা তো হচ্ছেই। তিনি তো বহুবার চেষ্টা করেছেন অনেক কিছু রুখতে, কটা জিনিস রুখতে পেরেছেন? মুখ্যমন্ত্রী একটা রাজ্যের প্রধান হতে পারেন, কিন্তু সেন্ট্রাল যদি চায়, কেন্দ্র যদি চায় কোনো আইন বা কোনো কাজ, কোনো কিছুকে বলবৎ করা হবে, তাহলে হাজার চেষ্টা করলেও আপনি সেটাকে রুখতে পারবেন না। মুখ্যমন্ত্রী বৃথা চেষ্টা, হয়তো একটু সময় নষ্ট হবে, হয়তো একটু অসুবিধা তৈরি হবে, কিন্তু আলটিমেটলি কাজটা হবেই হবে, কারণ এটা কেন্দ্র চাইছে এবং আপনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে সেটাকে আটকাতে পারবেন না। হুমায়ুন কবিরকে নিয়ে মুখ্যমন্ত্রী যে একটা ধোঁকার টাটি বানিয়ে রেখেছেন সাধারণ মানুষের সামনে, সাধারণ মানুষ তো বুঝতেই পারছে। আজকে সেই বিষয় নিয়ে কিন্তু কটাক্ষ করে গেলেন অমিত শাহ। কি কটাক্ষ করলেন? না, সাধারণ মানুষকে হয়তো মুখ্যমন্ত্রী খুব বোকা মনে করেন, তিনি হয়তো ভাবেন যে এই রাজ্যের সাধারণ হিন্দু যারা রয়েছেন তারা এতটাই বোকা, তারা এটা বুঝতে পারবেন না যে এই যে হুমায়ুন কবিরকে নিজেদের দল থেকে বহিষ্কার করা বা তাকে সাসপেন্ড করাটা একটা ধোঁকার টাটি। এদিকে তাকে সাসপেন্ড করা হচ্ছে, অন্যদিকে তার যখন এই বাবরি মসজিদ তৈরি হবে, এই বাবরি মসজিদ নিয়েই কিন্তু তাকে সাসপেন্ডটা করা হলো। অথচ যখন বাবরি মসজিদ তৈরি হবার জন্য তো মানে তোড়জোড় চলছে, তামঝাম চলছে, তখন এই রাজ্যের পুলিশই প্রোটেকশন দিচ্ছে যাতে সেখানে কোনো বাধা না আসে, সুষ্ঠুভাবে বাবরি মসজিদ তৈরি হয়ে যায়। এদিকে মুখ্যমন্ত্রী না, দলের সুপ্রিমো হয়ে তিনি হুমায়ুনকে বাতিল করে দিচ্ছেন, আর পুলিশ মন্ত্রী হয়ে তিনি হুমায়ুনকে তলে তলে সাহায্য করছেন। বহুকাল আগে থেকে সাধারণ মানুষের প্রত্যেক দিনের রোজনামচায়, গল্পে, কথাবার্তায়, আড্ডায় অন্য সবকিছুর আগে পার্টি পলিটিক্সটাই আসে। মানুষের আড্ডার বিষয়ই হলো রাজনীতি, খেলা, সমাজ। এই তিনটে বাঙালির মূল আড্ডার বিষয়। তো যারা আড্ডা মারে রাজনীতি নিয়ে, তাদের কাছে আপনি রাজনীতি করতে যাবেন না মুখ্যমন্ত্রী, তারা যথেষ্ট বুঝতে পারে। এবং তারা যদি বুঝতে পারে তাহলে যারা রাজনীতির কারবারি, বিশেষ করে এই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মতো বা রাজনাথ সিং এর মতো যারা রাজনীতির কারবারি, তারা বুঝতে পারবেন না যে আপনি কতটা বড় ধোঁকা দিয়েছেন। আজকে তো স্বরাষ্ট্রমন্ত্রী পরিষ্কারভাবে বলছেন যে হিন্দুদেরকে বোকা বানানোর জন্য, হিন্দুদেরকে মানে ধন্দে রাখার জন্য মুখ্যমন্ত্রী হুমায়ুন কবিরকে সরিয়ে দিলেন, অথচ তার এই বাবরি মসজিদটা তলে তলে তৈরি হচ্ছে এবং সেখানে পুলিশ মন্ত্রী হিসেবে তিনি হেল্পও করছেন। তো সেখানে তিনি যে কত বড় ধোঁকা দিচ্ছেন সেটা তো হিন্দু মুসলমান দুজনেই বুঝে গেছে। তার কারণ মুসলিমরাও তো যথেষ্ট দুধেল গাই আখ্যা পেয়েছিল, অথচ আজকে সেই মুসলিমের মানে ভোট ব্যাংক কিন্তু আস্তে আস্তে ভাগ হয়ে যাচ্ছে। কেন হয়ে যাচ্ছে? মাদ্রাসা শিক্ষকদের কি দশা, 60 দিনের ওপর হয়ে গেছে তারা বসে রয়েছেন সল্টলেক সেক্টর 1-এ।
সিটি সেন্টারের সামনে অতি মানে একেবারে বলা যায় না, কহতব্য নয়, এত কম তারা স্যালারি পান। সেই স্যালারিটাও পর্যন্ত আটকে রাখা হচ্ছে, সেই স্যালারিটাও ঠিক মতো দেওয়া হয় না। মাদ্রাসার যারা সমস্ত ছোট ছোট বাচ্চারা রয়েছে, যাদের জন্য মিড ডে মিলের ব্যবস্থা করা প্রয়োজন, তাদের জন্য মিড ডে মিলের টাকা নেই। সেসব বাচ্চারা মিড ডে মিলের টাকা পায় না, স্কুলের ড্রেস পায় না, তাদের জন্য উপযুক্ত ব্যবস্থা নেই। তারা সেটা দেখছে না যে তাদের ছেলেমেয়েরা কিভাবে বঞ্চিত হচ্ছে? তারা দেখছে না যে ওয়াকফ আইন নিয়ে যে মুখ্যমন্ত্রী এত গলা ফাটালেন, ওয়াকফ আইন হতে দেব না, সেখানে প্রথম সাইনটাই কিন্তু পশ্চিমবঙ্গ থেকেই করতে হয়েছে এবং রেজিস্টারে তুলতেও হয়েছে, রেজিস্ট্রেশনও করতে হয়েছে যে কার কত সম্পত্তি আছে, ওয়াকফ সম্পত্তি, সেটা পশ্চিমবঙ্গকে করতেই হয়েছে। সেটা তারা দেখছেন না। তাদেরকে উন্নয়নের নাম করে তাদেরকে 4টি টাকা দিয়ে রাখা, তাদের যে মাথার উপর যে সমস্ত মৌলানা আছে তাদেরকে টাকা দিয়ে সাধারণ গরিব মুসলিমদের হক মারা, এগুলো কি তারা দেখছেন না? মুখ্যমন্ত্রী যে তাদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছেন, এটা যথেষ্ট বুঝতে পেরেছেন মুসলিমরা। সেই জন্যই মিম তৈরি হয়েছে, সেজন্যই হুমায়ুন কবিরের দল তৈরি হয়েছে। তো এই যে আরো 3টে মুসলিম দল তৈরি হয়ে গেছে, নওশাদ সিদ্দিকীর দল তৈরি হয়েছে, এই যে 3টে আলাদা আলাদা দল তৈরি হয়ে গেছে, এটা তৈরি হতো না যদি না তারা বুঝতো যে মুখ্যমন্ত্রী তাদেরকেও কত বড় ধোকায় রাখছেন। এবং হিন্দুরা তো অলরেডি জানেন যে মুখ্যমন্ত্রী তাদেরকে ধোকা দিচ্ছেনই। মুসলিম তোষণ করে মুসলিম ভোট ব্যাংক বানানোর জন্য হিন্দুদের পুজোর সময় মানে দেবী পক্ষ শুরু হওয়ার আগে পিতৃপক্ষেই এসে উদ্বোধন করে দেওয়া, কানে হিজাবের মতো করে কাপড় গুজে উদ্বোধন করা, এগুলো কি আর হিন্দুরা বুঝতে পারছেন না? তাদের ধর্মবোধে, তাদের মানে সংস্কৃতিতে কি আঘাত লাগছে না? তাদের তো অলরেডি আঘাত লেগে রয়েছে। তারা তো যথেষ্টই বুঝতে পারছেন যে জগন্নাথ মন্দির নয়, জগন্নাথ কালচারাল সেন্টার, সেটাকে মন্দির বলে চালানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু কালচারাল সেন্টার আর একটা মন্দির ওরকম ভাবে তৈরি করা এটা সম্ভব হয় না। মুখ্যমন্ত্রী হিন্দুদেরকেও ধোকা দিয়েছেন, মুসলিমদেরও ধোকা দিয়েছেন এবং সেটা পরিষ্কার করে তারা দুজনেই বুঝতে পারছে। তার ফলে মুখ্যমন্ত্রীর এবার যথেষ্ট বিপদ রয়েছে, কারণ দুদলই যদি তাকে বুঝতে পেরে যায় তার মোটিভ কি, তাহলে তো সমস্যা হবেই। পঞ্চায়েত নির্বাচনের সময় যে সন্ত্রাস চলে তা তো কহতব্য নয়। যেখানে গোটা দেশে ভোট মানে উৎসব, সেখানে আমাদের রাজ্যে ভোট মানে সন্ত্রাস এবং পঞ্চায়েত নির্বাচনের সন্ত্রাস, ওরে বাবা রে বাবা, সে তো রীতিমতো হাড় হিম করে দেওয়া সন্ত্রাস। তো সেখান থেকে পরিষ্কারভাবে একটা কথা আজকে বলে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলছেন যে মমতা দিদির গুন্ডাদের উল্টো ঝুলিয়ে সোজা করার ব্যবস্থা আমরা করে দেব। সুতরাং এবারে যে কনফিডেন্স লেভেল দেখা যাচ্ছে বিজেপির, সেই কনফিডেন্স লেভেল 2021 সালে দেখা যায়নি। 2021 সালে বিজেপি আন্ডারডগ টিম ছিল, তারা দেখেছে। কারণ এ রাজ্যে ভোট হয় না, এ রাজ্যে ভোট করানো হয়। তো এই কিভাবে করানো হয় এই বিষয়টা এতদিন বিজেপি দেখেছে, দেখে দেখে শিখেছে এবং সেই কারণেই এবছর 2026-এ বিজেপি কিন্তু অনেক বেশি সংহত, সুসংহত, কনস্ট্রাক্টেড, কম্পোজড এবং সেইভাবেই কিন্তু তারা মাঠে শুরু থেকেই ঝাঁপিয়েছে, যেখানে দূর দূর পর্যন্ত তৃণমূলকে দেখাই যাচ্ছে না। শুধু গলা ফাটানো, চিৎকার, এর বাইরে তৃণমূল এই মুহূর্তে কিছুই করতে পারছে না। সমস্ত ব্রহ্মাস্ত্রগুলো বিজেপি একের পর এক ব্যবহার করবে এবার, এবং তাতে ফলাফল কি হবে সেটা তো দেখতেই পাওয়া যাবে। তবে সব শেষে প্রধান যেটা প্রয়োজন সেটা হচ্ছে জনতা জনার্দনের সমর্থন। কারণ সাধারণ মানুষ যদি না চায় তাহলে কোনো কিছুই হয় না। সেজন্য যেহেতু আমাদের দেশটা গণতান্ত্রিক দেশ, তাই জনতার সমর্থনটা সবচেয়ে বেশি প্রয়োজন। তাই এবারে উন্নয়ন সত্যি সত্যিই চান নাকি ওই ফেক উন্নয়নের শ্রুতি চান, সেটা আপনাদেরকেই ভেবে দেখতে হবে। কারণ এই ভোটটাই হলো শেষ ভোট যখন আপনারা নিজেদের উন্নয়নের জন্য নিজেদের ইচ্ছে ভোট দিতে পারবেন। তার কারণ এই ভোটে যদি আপনারা ভুল সিদ্ধান্ত নেন, তাহলে পরের বার আপনারা ভোট দেওয়ার জন্য এখানে থাকবেন কিনা, এই রাজ্যে থাকতে পারবেন কিনা, বেঁচে থাকবেন কিনা, বা আপনাদের ধর্মের মানে পরিচয়টা কি হবে, আপনারা হিন্দু হলে হিন্দু থাকতে পারবেন কিনা, এসব বিষয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন উঠেই যাচ্ছে। সুতরাং এই ভোটটাই হচ্ছে মরণ বাঁচন লড়াই। ভোট দিন, অবশ্যই ভোট দিন এবং চেষ্টা করুন সঠিক ভোটটা দিতে।